হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করতে যাচ্ছি সঙ্গীন প্রণয় শক্তি। লিখেছেন সুরাইয়া রাফা। দাঁতে দাঁত চেপে আছে বলে তীক্ষ্ণ চোয়ালটা ব্লেডের মতোই ধারালো মনে হচ্ছে। লম্বা চুলগুলো এলোমেলো হয়ে কপাল ছুঁয়ে আছে, আর পেছন দিক থেকে ঘাড়, সেই সাথে এঁটে আছে গোলাকার দুটো ভাসা ভাসা চোখ। প্রথম দর্শনে 31 বছরের কৃতিককে ওর চোখে গ্রিক গ্রেডের মতোই সুদর্শন ঠেকল। গো ব্যাক টু ইউর রুম। পাশ থেকে আসা এক গমগমে আওয়াজে ওর ধ্যান ভেঙে গেল। বেকুবের মতো পাশে তাকিয়ে উল্টে আবার প্রশ্ন করলো, ব্যাপারটা এমন যে আমাকে বলছেন? কারণ কৃতিকের দৃষ্টি এখন একইভাবে সামনের দিকে স্থির। গো ব্যাক টু ইউর রুম। শান্ত নিস্পৃহ কণ্ঠস্বর, তবে কথার মাঝে আটকে আছে কঠোর আদেশ। কৃতিকের এক্সপ্রেশন, বাচন ভঙ্গিমা কিছুই মাথায় ঢুকলো না ওরুর। ও উল্টো বাচালের মতো বলতে শুরু করলো, আরে আমি কেন রুমে যাব? দেখতে পাচ্ছেন না কথা নেই বার্তা নেই, অন্যের বাসায় ঢুকে লোকটা জেকে জেকে বলে চেঁচাচ্ছে, ওটাকে আগে বিদায় করতে হবে। রুমে যেতে বলেছি তোকে। এবার কাট কাট স্পষ্ট বাংলায় ওরুর মুখের দিকে তাকিয়ে কথাটা বলল কৃতিক। ওরও ভয়ার্ত ঢোক গিলল। এক মুহূর্তের জন্য মনে হলো ও 8 বছর আগে কৃতিকের সামনে দাঁড়িয়ে আছে। তারপরেই ওর ডান পিঠে মস্তিষ্ক সচকিত হয়ে উঠল। ওর মনে মনে ভাবল, উনি যা বলবে সেটাই আমাকে শুনতে হবে নাকি? আশ্চর্য, আমি কি এখনো ছোট আছি যে উনাকে ভয় পাবো? মনে মনে নিজেকে মিস সাহসী অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড ছুঁড়ে মারল ওরু। কি হলো, কথা কানে যায়নি? যাবে না? এই জন্য ওরুর স্বঘোষিত স্নায়ুযুদ্ধ। কৃতিক নিজের চোখ দুটো বন্ধ করে মেজাজ সংবরণ করলো। তারপর রুট কণ্ঠে বলল, মুখে মুখে তর্ক আমার একদম পছন্দ নয় ওরু। ওরু কৃতিকের গুম গুম হাসকি গলায় নিজের ছোট্ট নামটা শুনে আরও একবার বক্ষপিঞ্জরের কিছু একটা শক্ত টান অনুভব করলো ওরু। কেন যেন মনে হলো ওরুর নামটাও অনেক ভারী আর কঠিন। পৃথিবীর ইতিহাসে এই নামের অস্তিত্ব কোনো কালেই ছিল না। পৃথিবীর সব থেকে আনকমন নাম এটা। কিন্তু সেসব মাথা ঘামিয়ে দমল না ওরুর। অহংকারী মন এবং নতুন উদ্যমে কৃতিকের কথায় কাট কাট জবাব দেওয়ার প্রস্তুতি নিল সে, যাকে বলে এক বলে ছক্কা হাঁকানো। ঠিক তখনই আগমন ঘটে নিচতলায় তৃতীয় ব্যক্তির। কিরে দেখছিস তখন থেকে ডাকছি, তবু পকেটে হাত গুজে খাম্বার মতো দাঁড়িয়ে আছিস? আমাকে কি তোর মানুষ মনে হয় না? লোকটা এগিয়ে আসতে কৃতিক ওরুর সামনে এসে ওকে আড়াল করে দাঁড়ালো। লম্বা চওড়া গ্রিক গড শেপ ওয়ালা বডির অধিকারী কৃতিকের পেছন থেকে রোগা ওরুকে তো দূরে থাক, ওর ছায়াটা পর্যন্ত দেখা যাচ্ছে না। অতঃপর কৃতিক বলে, কি চাই? চাই মানে? আমেরিকান সুপার মডেল শায়র আহমেদ কি তোর ভিখারি মনে হয়? না, তবে ছেঁচড়া মনে হচ্ছে। কি তোরা সবকটা মিলে আবারও আমার হাউস পাসওয়ার্ড হ্যাক করেছিস, তাই না? শায়র মুখে বিরক্ত ফুটিয়ে বলল, এছাড়া উপায় কি? নক করলে তো জীবনও দরজা খুলিস না, ফোন ধরিস না, SMS সিন করিস না, হুটহাট উধাও হয়ে যাস। কোন দিন দেখবো একা একা এই ভুতুরে বাড়িতে মরে পড়ে আছিস। আমার সন্দেহ হচ্ছে যে কে তুই আসলেই মানুষ তো, নাকি ভ্যাম্পায়ার টাইপ কিছু? সত্যি করে বল, তোর ইচ্ছা যা খুশি একটা ভেবে নে। শায়র বিরক্তিতে চোখ মুখ খিচে এক নাগাড়ে অভিযোগের লিস্ট উগড়ে দিচ্ছে। এদিকে কৃতিকের পেছনে এখন ঠায় দাঁড়িয়ে আছে ওরু। দৌড়ে রুমে চলে যাওয়ার উপায় নেই, কারণ কৃতিক ওর কলিজার শক্ত করে চেপে ধরে রেখেছে। মুখ দিয়ে কিছু বলবে তার সুযোগ হচ্ছে না, কারণ শায়রের মুখ নন স্টপ চলছে। এক নাগাড়ে টানা 10 মিনিট ধরে ননস্টপ কথা বলে তবেই ক্ষান্ত হলো শায়র। 10 মিনিট? হ্যাঁ, 10 মিনিটই হবে। কৃতিক তো চুপচাপ ঘুরের দিকে তাকিয়েছিল। পেছনে থেকে ওরও নিজের হাত ছাড়ানোর কসরত করে যাচ্ছে, কিন্তু কৃতিকের শক্ত বাঁধনের কাছে সেই চেষ্টা পিপিলিকার সমতুল্য। ওর পিছনে একটা ছায়া নড়াচড়া করতে দেখতে পেয়েই শায়র উদ্বিগ্ন হয়ে বলল,
তোর পিছনে ওটা কি যে কে? তোর ছায়া এত ছোট হয়ে গেল কি করে? আর এমন নড়ছেই বা কেন? তোকে সত্যি সত্যি ভূতে ধরলো নাকি? দাঁড়া, সবাইকে কল করে এক্ষুনি আসতে বলছি। শায়র একটা মানুষ, ক বললে কলিকাতা বুঝে ফেলে। দেখা গেল সত্যি সত্যি তিল থেকে তাল বানিয়ে কৃতিকে পোট্রেসড বাই ঘোস্ট বানিয়ে ছাড়বে। তারপর শুরু হবে ওকে নিয়ে বেহুদা গবেষণা। তাই সকল রহস্যের ইতি টেনে নিজের চোখ দুটো খিচে বন্ধ করে ওর হাতটা ছেড়ে দিল কৃতিক। শায়র সচকিত নজরে ওর পেছনে চাইল, দেখল স্কার্ট আর টি শার্ট পরা গোলগাল গঠনের পিচ্চি একটা মেয়ে, বিশাল লম্বা লম্বা সিল্কি চুলগুলো দুই পাশে ঝুঁটি করে বুকের সামনে ফেলে রেখেছে। একে কি বলা যায়, কেশবতী নাকি এলোকেশী? সে যাই হোক, মেয়েটার চেহারায় বিরক্তির ছাপ স্পর্শ। ফর্সা আদুরে মুখটা রাগে লাল হয়ে আছে, কপালেও বিরক্তির ভাঁজ। লাল লাল গাল দুটো দেখেই মনে হচ্ছে একটু টেনে দেই। সেই আশাতেই হাত বাড়িয়েছিল শায়র, পিচ্চিটার গাল টেনে দেবে বলে। কিন্তু সে আশাতে এক বালতি জল ঢেলে ওরুকে এক প্রকার ধাক্কা মেরে রুমে ভেতরে পাঠিয়ে দিয়ে ঠাস করে বাইরে থেকে দরজা লাগিয়ে দিল কৃতিক। শায়র উদ্গ্রীব প্রকাশ করে বলল, এভাবে কেন ধাক্কা মারলি মেয়েটাকে? ওর নিশ্চয়ই লেগেছে, দেখেই মনে হচ্ছে তুলার মতো শরীর। কৃতিক দাঁত চেপে ঘাড়ের রগ ফুলিয়ে বলে, লাগুক, লাগার জন্যই মেরেছি। আর ওর শরীর তুলার মতো নাকি লোহার মতো সেই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেল। এভাবে বলছিস কেন? পিচ্চি মানুষ তাই বলেছি। বাই দ্য ওয়ে, ওকে নো ওয়ান। এই বলে সিঁড়ি ভেঙে ধাপ ধাপ করে নিচে নেমে যায় কৃতিক। শায়র কৃতিকের পেছনে পেছনে নামতে নামতে বলে, বাই এনি চান্স তুই কি এই পিচ্চি মেয়েটার সাথে কিছু? কথা শেষ করতে পারল না শায়র, তার আগেই ওর মুখ বরাবর একটা কুশন ছুঁড়ে মারে কৃতিক। মুখে লাগাম টান। তুই জানিস আই ফাকিং হেট ওমেন্স। তাহলে মেয়েটাকে দেখে তো মনে হচ্ছে বাঙালি। কৃতিক আরাম ছেড়ে দিভানে বসে পড়ল। তারপর টি টেবিলে দুপা তুলে দিয়ে কানে হেডফোন লাগিয়ে মিনিটের ভিডিও গেম শুরু করতে করতে বলল, বললাম তো নো ওয়ান, ট্রিট হার লাইক এ সার্ভেন্ট। শায়র বুঝল কৃতিক মেয়েটার ব্যাপারে কথা বলতে চাচ্ছে না। ওদিকে মিস্টার জায়েন কৃতিকের বলা প্রত্যেকটা কথা স্পষ্টভাবে কানে পৌঁছলো অরুর। ঢোক গেলার মতো করেই প্রত্যেকটা অপমানজনক কথা গিলে নিল অরু। মায়ের জন্য আপা কত কিছু করছে, আর ও এতটুকু সহ্য করতে পারবে না? তা কি করে হয়? একটু আগে লাগা ধাক্কাটা বেশ জোরেই লেগেছে। অসমান দেওয়ালে লেগে কোমরের কাছটা ছিঁড়ে গিয়ে রক্ত বের হচ্ছে। রক্ত বের হয়ে টি শার্টের হাতাটাও চ্যাটচ্যাটে হয়ে গিয়েছে। কৃতিকের কথা গায়ে না মেখে পায়ে পায়ে এগিয়ে গিয়ে ওয়াশরুমের ট্যাপ ছেড়ে রক্তাক্ত জায়গাটা ধুয়ে নিল অরু। তারপর সামান্য অ্যান্টিসেপটিক আর ওয়ান টাইম ব্যান্ডেজও লাগিয়ে নিল। অরু বুঝে গিয়েছে এখন থেকে ঠিক এভাবে নিজের ক্ষত নিজেকেই সারতে হবে ওকে। যা হয়ে যাক, আপাকে কিচ্ছু বলা যাবে না। শায়র কাউচে শুয়ে ফোন টিপছে আর কৃতিক মনিটরে বাইক রাইড খেলছে। হঠাৎ করে কি মনে করে শোয়া থেকে উঠে বসে শায়র চিন্তাগ্রস্তদের মতো কপালে ভাঁজ রেখে বলে, এলিসার বাবা জেল থেকে ছাড়া পেয়ে গেছে। কৃতিকের দৃষ্টি মনিটরে আটকে আছে এখনো। ও চুইংগাম চিবোতে চিবোতে বলল, আই নো, এবার নিশ্চয়ই খারাপ কিছু হবে এলিসার সাথে। তুই আছিস কি করতে? শায়র দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, এবার আরও বেশি সতর্ক থাকতে এবার শুধুমাত্র এলিসা নয়, আমরা চারজনই টার্গেট। কৃতিক খেলাটা পোস্ট করে দোতলায় উড়োর ঘরটার দিকে তাকিয়ে কিছু একটা ভাবল। তারপর বিড়বিড় করে বলল, ইফ হি ডিয়ার টু টাচ আই স্যার আই উইল কিল হিম। শায়র তাজ্জব বনে গিয়ে প্রশ্ন ছুড়ল, কি বলছিস বিড়বিড়ে? কাকে মারবি তুই? কৃতিক ওর
ভয়ানক শীতল চাহনি নিক্ষেপ করলো সায়রের দিকে, বাজ পাখির নজরের মতোই তীক্ষ্ণ সেই চাহনি। ওর চোখ জোড়ায় যেন একটা জীবন্ত থ্রেড, ঠোঁটের কোণে ক্রূর হাসি ঝুলিয়ে খুব আস্তে আস্তে জবাব দিল কৃতিক এলিসার বাবাকে। সকাল গড়িয়ে দুপুর হয়েছে, এখনও ফেরেনি অনু। অবশ্য ফেরার কথা না বলেই গিয়ে ফিরতে সন্ধ্যা হবে। হঠাৎ করে বিদেশের মাটিতে পা রেখেই ওর আপার এত ব্যস্ততা ধরতে পারল না ওরও। এদিকে সারাদিন না খেয়ে থেকে শরীরটা কাহিল হয়ে গিয়েছে ওর। নিচে গিয়ে কিছু একটা খেতে হবে, নয়তো না খেয়ে প্রেশার ফল করে অসুস্থ হয়ে গেলে বিদেশের মাটিতে কে দেখবে ওকে। যেমন ভাবনা তেমন কাজ। ওরও দরজাটা সাবধানে একটু ঢিলে করে উকি দিল বাইরে। তৎক্ষণাৎ নিচ থেকে সকালের পুরুষালী কণ্ঠটা আবারও ভেসে এলো কানে, এই যে এলোকেশি, খেতে এসো। ওরু দু পা সামনে বেরিয়ে করিডোর দিয়ে নিচে চাইল, দেখলো অ্যাপ্রন পরে হাতে ফাইলিং প্যান নিয়ে ওর দিকে তাকিয়ে হাসছে সায়র। ফর্সা মুখশ্রীতে সেই সবলীল হাসি বেশ ভালোই মানিয়েছে। ঠিক তার অন্য পাশে ডাইনিংয়ে বসে চুপচাপ কাঁটা চামচ দিয়ে কিছু খাচ্ছে কৃতিক। ওর ভাবভঙ্গি এমন যেন ওর আশেপাশে কোনো মানুষই নেই, সব গরু ছাগল। ওরও এবার নিচে নেমে এলো। সায়র নিজের সবলীল হাসিটা মুখে ঝুলিয়ে রেখেই ওর দিকে খাবারের প্লেট এগিয়ে দিয়ে বলল, বসে পড়ো। ওর প্লেটের দিকে উকি দিতেই ওর চোখ মুখ বিরক্তিতে কুঁচকে এলো। দুপুরের খাবারে এসব ঘাস পাতা কে খায়? সাথে এক টুকরো মাংস ভাজা, স্টেক হবে হয়তো, আর একটুখানি ম্যাশড পটেটো, ব্যাস এতটুকুই লাঞ্চ। গোল গোল অসহায় চোখ করে ওদের দুজনের দিকে তাকালো ওরু। সায়র একবার ওরুর দিকে আর একবার কৃতিকের দিকে তাকাচ্ছে। কৃতিক দেখে খেতে খেতে বলল, দেখতে তো এইটুকুনি, এত খাবার রাখিস কোথায়? খুব রাগ হলো ওরু। আমেরিকায় এসেছে বলে এইসব ঘাস পাতা খেয়ে বাঁচতে হবে? তাছাড়া ভাত নেই, ডাল নেই, তরকারি নেই, এটা কেমন দুপুরের খাবার? ছ্যা! মনে মনে আমেরিকান গ্রিন কার্ডধারী বাঙালিদের হাজারটা তিরস্কার জানালো ওরু। দেশে থাকে না বলে দেশের ঐতিহ্যটাও ম্যাশ পটেটোর সাথে ভর্তা বানিয়ে খেয়ে ফেলেছে এরা। তারপর আলগোছে নিজের লম্বা চুলগুলো হাত খোপা করে ওড়নাটা কোমরে পেঁচিয়ে এগিয়ে গেল রান্নাঘরের দিকে। ক্যাবিনেট আর ফ্রিজ হাতড়ে হাতড়ে কাছে চাল ডাল যা পেল সব কিছু একসাথে মাখিয়ে চুলায় বসিয়ে দিল। কয়েক মিনিটের মধ্যে খিচুড়ির মৌম গন্ধে সুবাসিত হয়ে উঠল চারদিক। সায়র নিজেকে প্লেট সরিয়ে রেখে রান্নাঘরের দিকে উকি ঝুঁকি দিচ্ছে। ওর কাণ্ডে কৃতিক ভ্রু কুঞ্চিত করে বলল, কি হলো, খাচ্ছিস না কেন? খেয়ে বিদায় হ। সায়র দাঁত কেলিয়ে বলল, খিচুড়ি, কতদিন পর বাঙালি খানা, লোভ সামলাতে পারছি না। কৃতিক আবারও নিজের খাওয়ায় মন দিল। একটু পর এক প্লেট খিচুড়ি এনে সায়রের সামনে রাখলো ওর। গরম খিচুড়ি গন্ধে খিদে পেট গুড়গুড়িয়ে উঠল ওর বলল, খেয়ে বলুন তো কেমন হয়েছে? গরম খিচুড়ি মুখ নিয়ে অবশেষে চোখ বুজে এলো সায়রের। ওর মুখের এক্সপ্রেশন দেখলে বোঝা যায় ও খাবারটা ঠিক কতটা পছন্দ করেছে। খাবার গিলে নিয়ে তৃপ্ত মাখা হাসি দিয়ে সায়র কৃতিককে বলল, তোর বোন ফাটাফাটি রান্না করে দোস্ত, এরকম রান্না খেতে পারলে আমি যখন তখন তোকে শালা বানিয়ে ফেলবো, ড্যাম শিওর। নিজের হাত মুষ্টিবদ্ধ করে অগ্নি দৃষ্টিতে অরুর ক্লান্ত মুখশ্রীটা পরখ করল কৃতিক। তারপর একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, ও আমার বোন নয়, ও আমার বোন হতেই পারে না। মানে? সায়রের মুখে কৌতূহল স্পষ্ট। ও আমার বাপের দ্বিতীয় বউয়ের আগের পক্ষ। কৃতিকের এত বিশ্রী অপমানজনক সম্বোধনেও একটুও টলল না ওরু, বরং মৃদু হেসে সায়রের উদ্দেশ্যে বলল, জি, উনি ঠিকই বলেছেন, আমি ওনার আপন কিংবা সৎ কোনো টাইপ বোনই নই। আমার নাম অরোরা শেখ। কৃতিকের কথা সায়রও খুব একটা গায়ে মাখালো না।